ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারে একমত ইউনুস শাহবাজ। স্বাগত জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি। কায়রোতে D8 সম্মেলন। জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখার চক্রান্ত দেখছেন তারেক রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেছেন মির্জা ফখরুল। হত্যা সহিংসতার পাল্টাপাল্টি বিচার দাবি জুবায়ের ও সাতপন্থীদের। যথাসময়ে হবে ইজতেমা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অ্যাকশনে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা পণ্ড, 3 জনের আত্মসমর্পণ, জিম্মিরা মুক্ত। 57 সেনা হত্যায় শেখ হাসিনা সহ 58 জনের বিচার দাবি স্বজনদের। বললেন বিডিআর বিদ্রোহ নয়, সেটি পরিকল্পিত নৃশংসতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হয়। তবে 71 সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করতে শাহবাজ শরীফের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 71-এর বিষয়গুলো বারবার সামনে আসছে। সামনে এগিয়ে যেতে বিষয়গুলো পাকিস্তানের ফয়সালা করার উপর জোর দেন তিনি। জবাবে শাহবাজ শরীফ বলেন, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত বিষয়গুলো মীমাংসা করেছে। তবে অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকলে সেগুলো উপস্থাপন করলে খুশি হবেন বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের উপর দুই নেতাই গুরুত্ব দেন। সার্ককে সচল করার বিষয়েও জোর দেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মধ্যভাগের আগে বাংলাদেশে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এর আগে D8 সম্মেলনের উদ্বোধনীতে সভাপতি হিসাবে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। It resonates aptly with our aspirations in D8. In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. Things often evolve too fast and gets difficult for government to comprehend and also to implement. But we must keep on recalibrating our efforts to match all the difficulties. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তারা চায় একটি জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকুক। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জনগণের মন জয় করতে দলের নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দেন তিনি। ভালো কোনো প্রস্তাবনা পেলে প্রয়োজনে বিএনপির 31 দফায় সংযোজন ও বিয়োজন হতে পারে বলেও জানান তারেক রহমান। নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এদিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাইট কোল্ড স্টোরেজে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে কর্মশালা হয়েছে। আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে।
তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সে বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে তার সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন ডাকেন। সংবিধান সংশোধন নিয়ে এ সময় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে আমরা বলি জাস্টিস খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়া অংশ নিতে পারছেন না, ফলে 21 ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র মঞ্চ মনে করে নির্বাচন ও সংস্কার একে অন্যের পরিপূরক। কাজের গতি বাড়ালে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের 4 মাস পার হলেও এখনও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসেনি। সবাই সমর্থন দেওয়ার পরও কেন সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না সেই প্রশ্ন রাখেন তারা। মঞ্চের নেতারা বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টের আগেই কমিশনগুলোতে নিয়োগ হয়ে যাচ্ছে। পঞ্চদশ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে মঞ্চের নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিস্থাপন করতে চাইলে বেশ কিছু কার্যক্রম করে আগাতে হবে। রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। জুলাই আগস্টে গণহত্যার মামলায় দ্বিতীয় দফা ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 আসামিকে। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাদের হাজির করা হয়। আদালতে জুলাই গণহত্যার প্রধান সেনাপতি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শাহবাজ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চায় প্রসিকিউশন। আগামী 26, 29 ও 30 ডিসেম্বর 3 জনকেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে
সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গত 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গোটা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পলক। মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এ সময় বরখাস্ত সেনা কর্মকর্তাকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এইটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যথাসময়ে ইজতেমা হবে। সহিংসতাকারীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। সহিংসতার বিষয়ে তদন্ত চলছে, অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিষেধাজ্ঞা তো খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই ইয়েদের জুবাইরপন্থীতে ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে। আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় জিম্মি নাটকের অবসান ঘটেছে। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে 3 ডাকাত। তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মুক্তি পেয়েছেন জিম্মি হওয়া ব্যাংক কর্মকর্তা সহ সবাই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 2টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে 3 ডাকাত। ডাকাতরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করে। গ্রাহক বেশে ঢোকার পরে কয়েকজন গ্রাহক এবং একটা মেয়ে সহ স্টাফদের তারা জিম্মি করছে, এই অবস্থায় ছিল। তারপরে দীর্ঘক্ষণ পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদের 3 জনকে সম্ভবত গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখানে অস্ত্রধারী 2-3 জন ব্যক্তি, একজন লাল গেঞ্জি পরা এবং মুখোশ পরা, সেই ব্যক্তি সরাসরি আমাদেরকে হুমকি দিল যে গুলি করে দিব, না সরে যা, নাহলে গুলি করে দিব। তো এবং কেচি গেটটা তারা তখন লক করে দেয়। এলাকার লোকজন নিয়ে আমরা এটা চেষ্টা করি তাদেরকে বের করার জন্য। আমরা ইটপাট ফেলেও নিক্ষেপ করি। এই কেসি গেট লাগানোর পর আমরা যখন অনেক জনতা হয়ে গেছি তখন তারা ভয় পেয়ে ভিতরে চলে গেছে। তারপর আমাদের ওসি সাহেব, এই যে সার্কেল এসপি সাহেব, আরো যারা পুলিশ কর্মকর্তা বড় ধরনের সবাই চলে আসছে। কি অস্ত্র ছিল? এই যে ছোটখাটো আগ্নেয়াস্ত্র ছিল, বেশি বড় অস্ত্র ছিল না। পিস্তল, একটা গ্রিল ভাঙার ছিল, যে গ্রিল ভাঙে যে ভাঙে ওইরকম একটা আগ্নেয়াস্ত্র বলে না, ওইটাকে সাধারণত গ্রিল ভাঙার একটা যন্ত্র বলে, ওটাও ছিল। এক অফিসারের সাথে কথা বললো প্রশাসনের সাথে যে আমরা সিলিন্ডার করব, তাই হাতে একটা ব্যাগ দেখলাম জানালা দিয়া, ওই ব্যাগ নিয়ে ও ব্যাংকের সিঁড়ির গেটে আসে, মানে মেইন গেটে আইসা প্রশাসনের কাছে তারা আত্মসমর্পণ করে। তো দারোয়ান কি করছে, ওদের দেখে যখন বুঝতে পারছে যে ডাকাত,
তখন গেটের মধ্যে মেন গেটে তালা দিয়ে চাবি ফেলে দিচ্ছে, যাতে ওরা ভিতর থেকে বাইরে না হতে পারে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে 3 ডাকাত। তাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। র্যাব জানায় তারা 15 লক্ষ টাকা দাবি করে। পরে আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। তিনজন ডাক্তার আত্মসমর্পণ করে আমাদের কাছে। এদের বয়স কত? 20 থেকে 30। জিম্মি দশা থেকে মুক্ত হন ব্যাংক কর্মকর্তারা। অবসান হয় নাটকের। আমরা হিসাব কিতাব করে যোগ বিয়োগ করে দেখেছি, আমাদের কোনো টাকা পয়সা ক্ষতি হয়নি। আমরা এখন সমস্যা হচ্ছে আমাদের সাইন আউট করতে হবে, কিন্তু সাইন আউটের মেশিনটা ওরা ভেঙে ফেলছে। এটা আমরা একটা অন্য শাখায় যে এখন সাইন আউট করবো। কাজে আপনারা অধীর আগ্রহে আছেন, আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্য এসেছি যে আমরা আছি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ব্যাংকে ডাকাত ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ভিড় জমে যায়। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহে নয়, শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে খুন করেছে। এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। তারা বলছেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল ঘটনা। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। 2 দিন ধরে চলা বিদ্রোহে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। পিলখানায় বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও নৃশংসতার শিকার হন। 15 বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা জানান, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পোড়ানো হয়েছে, এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট, দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। বিদ্রোহ এরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে, এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। আমি জানি না আমার হাজব্যান্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি, আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক। মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন শহীদ কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমরা আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবা না বাবা। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ, আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ। 2010 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনা সরকার। ওই জমিতে ভবন নির্মাণ করে পিলখানায় নিহতদের ফ্ল্যাট দেওয়ার কথা হলেও শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের দাবি, কোনো ফ্ল্যাটই পাননি তারা। আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো প্লট
ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই, আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই। কারা পরিকল্পনা করেছে, কারা অর্থ প্রদান করেছে, কারা পরিকল্পনায় সাহায্য করেছে, দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর তারেক আহমেদ সিদ্দিকীর পরিকল্পনায় পিলখানা হত্যাকাণ্ড চালানো হয় আর দোষ চাপানো হয় বিডিআর সৈনিকদের উপর, জানালেন শহীদ সেনাদের স্বজনেরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার বক্তব্য সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এতে তিনি ব্যথিত ও মর্মাহত হয়েছেন। রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বদিউল আলম মজুমদার বলেন, রংপুরে দেয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। বলেন, এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার শামিল। এর আগে রংপুরে এক মতবিনিময় সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংস্কার কমিশন থেকে কোনো বাধা নেই বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন তিনি। যে অপপ্রচারটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। মূলত এটা তো আমাদের বিষয় নয়, এটা আমাদের এখতিয়ারও নয়। আমি যখন বেরিয়ে আসছিলাম রুম থেকে তখন বেশ কয়েকজন সাংবাদিক আমাকে অনেকগুলো প্রশ্ন করে। তখন আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় এবং যে যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারে একমত ইউনুস শাহবাজ, স্বাগত জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি। কায়রোতে D8 সম্মেলন। জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখার চক্রান্ত দেখছেন তারেক রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেছেন মির্জা ফখরুল। হত্যা সহিংসতার পাল্টাপাল্টি বিচার দাবি জুবায়ের ও সাতপন্থীদের। যথাসময়ে হবে ইজতেমা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অ্যাকশনে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা পণ্ড, 3 জনের আত্মসমর্পণ, জিম্মিরা মুক্ত। 57 সেনা হত্যায় শেখ হাসিনা সহ 58 জনের বিচার দাবি স্বজনদের। বললেন, বিডিআর বিদ্রোহ নয়, সেটি পরিকল্পিত নৃশংসতা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।